বেলা 11টা। বাইরে তখন আগুনের হলকা বেরোচ্ছে। পিচ ঢালা রাস্তা থেকে যেন তেজ বেরোচ্ছে। এই প্রখর তাপের মধ্য দিয়ে ঘামতে ঘামতে এবং ধীর পায়ে ব্যাংকের কাঁচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন এক বৃদ্ধা। পরনে তার অত্যন্ত সাধারণ ধুলোবালি মাখা একটি সুতি শাড়ি, পায়ে অনেক পুরনো একজোড়া সাধারণ স্যান্ডেল, হাতে একটি পুরনো বাদামি খাম, যাতে তার জীবনের অনেক সঞ্চয় আর আশা লুকিয়ে আছে। তিনি আর কেউ নন, এই জেলার সবচেয়ে প্রভাবশালী এবং সাহসী কর্মকর্তা ডিএম নুসরাতের মা। তিনি চেয়েছিলেন তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলতে। তিনি পারতেন নীল বাতির গাড়ি আর 1 ডজন বডিগার্ড নিয়ে আসতে, কিন্তু তিনি চেয়েছিলেন সাধারণ মানুষের মতো নিজের কাজটুকু সারতে। কিন্তু তিনি জানতেন না আভিজাত্যের এই আধুনিক দুর্গে আজ তার জন্য কি এক পৈশাচিক অভিজ্ঞতা অপেক্ষা করছে। ব্যাংকের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে পা রাখতেই চারপাশের স্যুট বুট পরা মানুষগুলো তার দিকে এমনভাবে তাকাতে শুরু করল যেন তিনি কোনো ভিন গ্রহের প্রাণী। কাউন্টারের কাছে নিরাপত্তা প্রহরী হিসাবে বসেছিল কল্পনা। কল্পনা নিজেকে কোনো বড় অফিসারের চেয়ে কম কিছু মনে করত না। তার চোখের চাহনিতে ছিল আভিজাত্যের এক বিষাক্ত ছোঁয়া। বৃদ্ধা কাউন্টারের কাছে গিয়ে খুব নিচু স্বরে ও বিনয়ের সাথে বললেন, বেটি, আমাকে এই চেকটা দিয়ে কিছু টাকা তুলতে হবে, একটু সাহায্য করবে? কল্পনা চেকের দিকে তাকানো তো দূরের কথা, বৃদ্ধার সাধারণ পোশাক আর পায়ের চটি দেখে মুখ কুঁচকে চিৎকার করে উঠল। কল্পনা উচ্চস্বরে বললেন, তোর সাহস তো কম না। এই ব্যাংকে ভিখারিদের ঢোকা একদম নিষেধ। তুই জানিস এটা কাদের ব্যাংক? এখানে বড় বড় শিল্পপতি, নামকরা ডাক্তার আর প্রভাবশালী অফিসাররা আসে। তোর মতো মানুষের তো এখানে অ্যাকাউন্ট খোলার বিন্দুমাত্র যোগ্যতা নেই। যা, এক্ষুনি বের হয়ে যায় এখান থেকে। বৃদ্ধা স্তম্ভিত হয়ে গেলেন। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। তিনি আবার কাতর স্বরে অনুরোধ করলেন, মা, তুমি আগে চেকটা তো দেখো। আমার 5 লাখ টাকা নগদ দরকার, খুব জরুরি কাজ আছে। এই কথা শুনে কল্পনা এবার হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ল। তার হাসিতে ছিল বিষাক্ত তাচ্ছিল্য। 5 লাখ? কিরে বুড়ি, তুই জীবনে কি কখনো 5,000 টাকা একসাথে হাতে দেখেছিস? এখন এখান থেকে নিজে নিজে যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করব? হট্টগোল শুনে ব্যাংকের ম্যানেজার সাহেব তার বিলাসবহুল কেবিন থেকে গটগট করে বেরিয়ে এলেন। তিনি কোনো কিছু জিজ্ঞাসা করার বা বোঝার আগেই কল্পনার প্রতিটি কথা ধ্রুব সত্য হিসাবে বিশ্বাস করে নিলেন। ম্যানেজার সাহেব নিজেকে এই ব্যাংকের একচ্ছত্র অধিপতি মনে করেন। তার দম্ভ আকাশচুম্বী। তিনি দেখলেন একজন সাধারণ গ্রামীণ মহিলা কাউন্টারে দাঁড়িয়ে অধিকার নিয়ে কথা বলছে, যা তার ইগোতে বড় ধরনের আঘাত করল। ম্যানেজার রাগী গলায় বললেন, কি হচ্ছে এখানে? এই নোংরা পরিবেশকে তৈরি করছে। আমাদের ক্লায়েন্টরা তো বিরক্ত হচ্ছে। তৎক্ষণাৎ কল্পনা বাড়িয়ে বলল, স্যার, এই ভিখারি মহিলা 5 লাখ টাকা তুলতে এসেছে। যেতে বললে উল্টো কথা বলছে, মনে হয় চুরির ধান্দা আছে। ম্যানেজার সাহেব এক মুহূর্ত চিন্তা না করে এগিয়ে এলেন এবং ওই অসহায় বৃদ্ধার গালে সজোরে একটি চড় মারলেন। থাপ্পড়টা এতটাই জোরালো ছিল যে বৃদ্ধা ভারসাম্য হারিয়ে মার্বেলের মেঝের ওপর পড়ে গেলেন। তার নাকের চশমাটা ছিটকে দূরে চলে গেল। ব্যাংকের ভেতরে উপস্থিত শত শত সুশিক্ষিত গ্রাহক এবং উচ্চপদস্থ কর্মচারীরা চুপচাপ এই দৃশ্য দেখল। কেউ একজনও প্রতিবাদ করার সাহস পেল না। সবাই যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। ম্যানেজার লাথি মারার ভঙ্গিতে চিৎকার করে বললেন, টেনে হিঁচড়ে বের করে দাও একে। জানি না কোথা থেকে এসব জঞ্জালেই পবিত্র ব্যাংকে এসে পড়ে। কল্পনা ওই বৃদ্ধা মাকে চুলে ধরে ব্যাংকের সিঁড়ি থেকে নিচে রোদের মধ্যে ফেলে দিল। বৃদ্ধার চোখের নোনা জল তখন ধুলোর সাথে মিশে যাচ্ছিল। তিনি বুঝলেন না তার অপরাধ কি ছিল। শুধু কি সাধারণ সুতি শাড়ি করা, নাকি এই আভিজাত্যের ভিড়ে তার অস্তিত্বটাই একটা অপরাধ? তিনি নীরবে ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালেন এবং কাঁপতে কাঁপতে বাড়িতে গিয়ে তার মেয়ে ডিএম নুসরাতকে ফোন করলেন। ফোনের ওপাশে মায়ের সেই আর্তনাদ আর কান্নার শব্দ শুনে নুসরাতের পায়ের তলা থেকে যেন পৃথিবীটা সরে গেল। যখন তিনি শুনলেন তার মায়ের গায়ে হাত তোলা হয়েছে, তখন তার ভেতরে রাগের এক বিশাল অগ্নিকাণ্ড শুরু হলো। কিন্তু নুসরাত একজন দায়িত্বশীল অফিসার। তিনি তখনই ফোর্স নিয়ে আক্রমণ করতে পারতেন, কিন্তু তিনি চেয়েছিলেন এই পচা সমাজের এবং এই ব্যাংকের আসল চেহারাটা হাতে নাতে ধরতে। নুসরাত মায়ের হাত চেপে ধরে বললেন, মা, তুমি আর এক ফোঁটাও কেঁদো না। আজ যারা তোমার গায়ে হাত তুলেছে, কাল তারা তোমার পায়ের নিচে থাকবে। কাল সকালে আমি নিজে তোমার সাথে সেই ব্যাংকে যাব। আমি দেখতে চাই সাধারণ মানুষের সাথে এই তথাকথিত শিক্ষিত মানুষগুলো আর কতটা অমানবিক হতে পারে। পরদিন সকাল 11টা। নুসরাত একটি সাধারণ সুতির শাড়ি পরলেন। চুলে কোনো চাকচিক্য নেই, চোখে সাধারণ চশমা।
মা এবং মেয়ে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরলেন। এটি কেবল একটি ব্যাংকে যাওয়ার প্রস্তুতি ছিল না, এটি ছিল ন্যায়ের জন্য এক বিশাল লড়াইয়ের শুরু। নুসরাতের মা তার মেয়ের দিকে গর্বের সাথে তাকালেন। যে মেয়েকে তিনি রোদে পুড়ে অন্যের জমিতে কাজ করে খেয়ে না খেয়ে পড়াশোনা করিয়ে আজ এই জেলার সর্বোচ্চ পদে পৌঁছে দিয়েছেন, আজ সেই মেয়ে তার অপমানের বিচার করতে যাচ্ছে। তারা যখন ব্যাংকের সামনে পৌঁছালেন, গেট তখনও খোলেনি। নুসরাত খুব একজন সাধারণ গ্রাহকের মতো সিঁড়িতে বসে অপেক্ষা করলেন। চারপাশের মানুষ তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কেউ ফিরেও তাকাচ্ছিল না। কেউ ভাবতেও পারেনি যে এই সাধারণ অবয়বের আড়ালেই লুকিয়ে আছে এই জেলার প্রধান শাসক। ব্যাংক খোলার পর তারা ভেতরে প্রবেশ করলেন। কল্পনা সেই একই অহংকারের চেহারায় বসেছিল। নুসরাত শান্তভাবে গিয়ে বললেন, ম্যাডাম, আমার মায়ের জরুরি চিকিৎসার জন্য কিছু টাকা তুলতে হবে। এই যে চেকটা, একটু দয়া করে দেখে দেবেন। কল্পনা আগের দিনের মতোই বিরক্তি নিয়ে তাকালো এবং ব্যঙ্গ করে হাসল। আবার এসেছিস? সাথে নাতনিকেও নিয়ে এসেছিস দেখছি। এখানে এসব সাধারণ শাড়ি পরা বস্তির মানুষের কোনো কাজ নেই। ওয়েটিং চেয়ারে গিয়ে বসে থাক, স্যার যখন ফ্রি হবেন তখন দেখা যাবে, হয়তো 1-2 ঘন্টা সময় লাগবে। নুসরাত মুচকি হাসলেন। তিনি তার মাকে নিয়ে কোণের একটি পুরনো ভাঙা চেয়ারে গিয়ে বসলেন। ব্যাংকের ভেতরে তখন দামি স্যুট পরা ব্যবসায়ীদের কফি দিয়ে আপ্যায়ন চলছে। নুসরাত দেখলেন সেখানে মানুষের কদর কেবল তাদের ব্র্যান্ডেড পোশাক দিয়ে হচ্ছে। 1 ঘন্টা পার হয়ে গেল। নুসরাত আবার গিয়ে অনুরোধ করলেন ম্যানেজারের সাথে দেখা করতে। ম্যানেজার কাজ করতে করতে তার কাঁচের দেয়াল দিয়ে উকি দিয়ে দেখলেন সেই 2 মহিলাকে। তিনি অত্যন্ত কর্কশ কণ্ঠে ফোনে বললেন, কল্পনা, ওসব ফালতু লোককে বলে দাও আমার সময় নেই, ওদের বলো বের হয়ে যেতে। নুসরাত প্রতিটি কথা শুনলেন। তিনি বুঝলেন এদের শোধরানোর সময় আর নেই। তিনি ধীর পায়ে ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন। ম্যানেজার সাহেব বাইরে এসে পথ আটকে দাঁড়ালেন এবং অপমানজনক ভাষায় কথা বলতে শুরু করলেন। ম্যানেজার বললেন, তোমাকে দেখে কি মনে হয় তোমার অ্যাকাউন্টে 500 টাকা আছে? রোজ তোমাদের মতো কত চোর আসে টাকা হাতিয়ে নেওয়ার ধান্ধায়। যাও আর ভিড় করো না, ব্যাংকের প্রিমিয়াম পরিবেশ খারাপ হচ্ছে। নুসরাত শান্তভাবে খামটা টেবিলের ওপর রাখলেন। একবার শুধু অ্যাকাউন্ট নম্বরটা চেক করে দেখুন স্যার, আমি যাচ্ছি। তবে এই খামে যে সত্য লুকিয়ে আছে তা একবার পড়ে দেখবেন, পরিণাম হয়তো আপনার কল্পনার বাইরে হবে। নুসরাত সেখান থেকে চলে গেলেন, কিন্তু তার যাওয়ার ঠিক 10 মিনিটের মধ্যেই পুরো ব্যাংক চত্বর সাইরেনের গগনবিদারী শব্দে কেঁপে উঠল। পুলিশের 5-6টি জিপ, ডিএমের লাল বাতিওয়ালা গাড়ি আর সশস্ত্র বডিগার্ডদের বিশাল বহর দেখে ব্যাংকের সবার রক্ত হিম হয়ে গেল। ম্যানেজার সাহেব কাঁপতে কাঁপতে হাত কুচলাতে বাইরে এলেন। দেখলেন সেই সাধারণ শাড়ি পরা মেয়েটি এখন ডিএমের প্রটোকলে দামি স্যুটে মোড়ানো বডিগার্ডদের মাঝখানে অসীম তেজে দাঁড়িয়ে আছেন। নুসরাত এবার নিজের আসল স্বরূপে। তার চোখে এখন প্রশাসনিক কঠোরতা এবং মায়ের অপমানের বদলা নেবার জেদ। তিনি ম্যানেজারের চোখের দিকে তর্জনী উঁচিয়ে তাকিয়ে বললেন, ম্যানেজার সাহেব, আজ আমি এখানে এসেছি এই জেলার ডিএম হিসেবে। আরেকটি তথ্য আপনি হয়তো জানেন না, আমি ব্যক্তিগতভাবে এই ব্যাংকের 8% শেয়ারের মালিক। গতকাল আপনি আমার মায়ের গায়ে হাত তুলেছিলেন কারণ তিনি সাধারণ পোশাকে ছিলেন। আপনারা কি মানুষকে কেবল কাপড় দিয়ে বিচার করেন? পুরো ব্যাংকের মানুষ তখন পাথরের মূর্তির মতো জমে গেছে। কল্পনার চোখে তখন শুধুই অন্ধকার। নুসরাত ব্রিফকেস থেকে 2টি দাপ্তরিক কাগজ বের করলেন। নুসরাত বললেন, আপনাকে এই মুহূর্তেই বরখাস্ত করা হচ্ছে না, কারণ আমি চাই আপনি কষ্টটা অনুভব করুন। আপনাকে ফিল্ড পোস্টিং দেওয়া হচ্ছে শহরের সবচেয়ে দুর্গম এলাকায়, যেখানে গিয়ে আপনি প্রতিদিন সাধারণ মানুষের ধুলোবালি আর ঘামের মূল্য বুঝবেন। আপনার বিরুদ্ধে বিভাগীয় দুর্নীতির মামলার নোটিশ এখনই ইস্যু করা হলো। আর কল্পনা, তুমি আজ যে শিক্ষা পেলে তা যেন তোমার শেষ দিন পর্যন্ত মনে থাকে। পোশাক দিয়ে মানুষকে বিচার করা মানে হলো নিজের মানসিক দারিদ্র্যকে প্রমাণ করা। নুসরাত তার মায়ের হাত শক্ত করে ধরে মাথা উঁচু করে ব্যাংক থেকে বেরিয়ে এলেন। ম্যানেজার সাহেব তখন দর করে ঘামছেন। ব্যাংকের পুরো কর্মীবৃন্দ তখন বুঝতে পারল, চেয়ার বা পদবি দিয়ে নয়, বরং উন্নত চিন্তাধারা আর মানবিকতা দিয়েই মানুষ বড় হয়। বন্ধুরা, ডিএম নুসরাতের এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষকে তার পোশাক বা আর্থিক অবস্থা দিয়ে বিচার করার মতো বড় ভুল আর নেই। আজ যাকে আপনি অবজ্ঞা করছেন, কাল সেই ব্যক্তিই আপনার অন্ধকার ভবিষ্যতের বিচারক হয়ে দাঁড়াতে পারে। প্রতিটি মানুষকে সমান মর্যাদা দিতে শিখুন। এটাই আমাদের প্রকৃত শিক্ষা, এটাই আসল মনুষ্যত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল কথক টিভি সাবস্ক্রাইব করে এই সাহসী যাত্রার সঙ্গী হন। আপনার একটি সাপোর্টই আমাদের এমন আরও সত্য কাহিনী তুলে ধরতে সাহস যোগায়। ভালো থাকুন, ন্যায়ের পথে থাকুন।
আল্লাহ হাফেজ।